পিএলআইডি রোগীদের সবচেয়ে প্রধান যে ব্যথা সেটা হচ্ছে যে তারা অপারেশন করতে চায় না। আসলে পিএলআইডি অপারেশন বিষয়ে অনেক রোগীর অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হই। আজকের এই ভিডিওতে আমরা একজন সার্জনের সঙ্গে আলাপ করব, যিনি হচ্ছেন কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালের অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডিপার্টমেন্টাল হেড অব স্পাইন সার্জারি ডিপার্টমেন্ট। তো নাজমুস সাকিব স্যার, তার সঙ্গে আমরা কথা বলব। আমরা জানবো যে পিএলআইডি অপারেশনের কি কমপ্লিকেশন হয়, পিএলআইডির অপারেশনের আগে কি করণীয়, পরে কি করণীয়, কি ধরনের অপারেশন হয়, কিভাবে করা হয়, অপারেশন পরবর্তী জীবনে আমি আবার স্বাভাবিক চলাফেরা করতে পারবো কিনা, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো কিনা, বিস্তারিত আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, স্পাইন সার্জন, লাইফ মেম্বার বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি। আপনারা অনেকেই আমাকে চেনেন। আজকে আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে, তার সঙ্গে পরিচিত হই আগে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুস সাকিব, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, স্পাইনাল সার্জারি বিভাগ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমরা জানতে পারবো যে আসলে রোগ সম্পর্কে এবং তার সমাধানের রাস্তা সম্পর্কে ইনশাআল্লাহ। আচ্ছা, পিএলআইডি রোগীদের নিয়ে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে সার্জারি, পিএলআইডি অপারেশনই কি একমাত্র পিএলআইডি চিকিৎসার সমাধান, নাকি অন্য কোনো উপায় আছে? এই বিষয়ে আমরা ডক্টর নাজমুস সাকিবের কাছে শুনবো। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পিএলআইডি রোগের ক্ষেত্রে শুধুমাত্র অপারেশনই কি সমাধান কিনা? উত্তর হচ্ছে না। আমরা আমাদের বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধে এবং বিভিন্ন রিসার্চ আর্টিকেলে দেখতে পাই যে অপারেশন ছাড়া বিভিন্ন রকমের কনজারভেটিভ যেই পদ্ধতিগুলো আছে তাতে 70-80% রোগী উন্নতি হয় এবং ভালো থাকে। এরপরে যে বিষয়টা আসে সেটাকে আমরা অপারেশন বলি না, এটা এক ধরনের প্রসিজিওর। বিভিন্ন ধরনের ইনজেকশন টেকনিক আছে, সেই টেকনিকের মাধ্যমে আরও 20-25% রোগী ভালো হয়। আর অপারেশনের প্রয়োজনীয়তা আসলে খুবই কম, যতক্ষণ না পর্যন্ত নিউরোলজিক্যালি অর্থাৎ স্নায়বিক কোনো দৌর্বল্য বা স্নায়বিক কোনো সমস্যার উদ্ভব না হয়, ততক্ষণ পর্যন্ত আসলে অপারেশনের কোনো প্রয়োজন নেই। সো সার্বিকভাবে অপারেশনের প্রয়োজন হয় লেস দেন 10% রোগীর ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। অপারেশন ছাড়াই মোর দেন 90% রোগী আসলে ভালো থাকে। খুবই গুরুত্বপূর্ণ আমরা একটি বিষয় জানলাম যে অপারেশন ছাড়াও মোর দ্যান 90% রোগী ভালো হয়। অর্থাৎ আ মাত্র 10% 15% রোগীর অপারেশন লাগে। বাকি রোগীরা বিভিন্ন মেথডে ভালো হয়ে যেতে পারে। ফিজিওথেরাপি তো আছেই, আমাদের যোগব্যায়ামগুলো আছে। এছাড়া ইনজেকশন থেরাপির কথা উনি বললেন। এছাড়া লাইফস্টাইল কারেকশন তো আমাদের আছেই। তারপর কিছু নিয়মকানুন আমরা যেটা বলে দেই, আমরা স্পাইন সার্জন হিসেবে আমাদের যে সাজেশনগুলো, যে সঠিকভাবে ওজন তোলা, অর্থাৎ কিছু নিয়মকানুন এবং লাইফস্টাইল কারেকশন আরও নিশ্চয়ই আছে। যে পেশা পরিবর্তন, এটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। অনেক পেশা আছে যেগুলো যদি আপনি রাখেন, যেমন ওয়েট লিফটিংয়ের পেশা বা ভারী জিনিস বহনের পেশা, এই পেশাগুলো যদি কেউ রাখে তাহলে অপারেশন করলেও যা, না করলেও তা। আসলে অপারেশন করার পরেও আপনাকে পেশাটা পরিবর্তন করতেই হবে। অপারেশন না করা লাগলেও পেশা পরিবর্তন করতে হবে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কখন পিএলআইডি জন্য অপারেশন করাটা জরুরি হয়ে পড়ে? আসলে পিএলআইডি সার্জারিকে আমরা বলি ফেনেস্ট্রেশন অ্যান্ড ডিস্কেক্টমি বা আরও কিছু নাম আছে, সেগুলো বলি। আপনাদের জন্য সহজ ভাষায় আমরা বলে ফেলছি যে পিএলআইডি সার্জারি। তো কখন পিএলআইডি সার্জারি করাটা জরুরি হয়ে পড়ে, মানে উপায় নাই, করতেই হবে আপনাকে, মাস্ট, জানতে চাই। ধন্যবাদ। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা কখন রোগীদেরকে অপারেশনের কথা বলি বা অপারেশন কখন প্রয়োজন? যেটা আমি একটু আগেই বললাম যে আপনার যদি স্নায়ু দৌর্বল্য সৃষ্টি হয়, পায়ের শক্তি কমে যায়, কিংবা এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে আপনি প্রস্রাব ধরে রাখতে পারছেন না, বা আপনার তীব্র ব্যথা হচ্ছে যেখানে আপনার স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম করার কোনো সুযোগই হচ্ছে না, এগুলো সাধারণত অপারেশনের একটা বড় ইন্ডিকেশন। এছাড়া যদি দেখা যায় যে না, বিভিন্ন কনজারভেটিভ টেকনিক যেগুলো আছে, ফিজিওথেরাপি, ফিজিক্যাল মেডিসিন বা বিভিন্ন ধরনের যোগব্যায়াম, এগুলো সবকিছু করা হলো 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত, কিন্তু কোনো পরিস্থিতির উন্নতি হচ্ছে না, সেসব ক্ষেত্রেও আমরা কনসিডার করে থাকি যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু কনজারভেটিভ যে চিকিৎসা চলছে সেটা ফেইল হচ্ছে, কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা অপারেশনের কথা ভাবি। আরেকটা বিষয়, ব্যথা ছাড়াও যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটাকে আমরা ইংরেজিতে বলি ডিসএবিলিটি, বা যেটা আমাদের দৈনন্দিন কার্যক্রমের সাথে সম্পর্কিত। আমরা হাঁটতে পারলাম না,
10 মিনিট হাঁটতে গেলে পায়ে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। 5 মিনিট বসে থাকার পরে বসে থাকা যাচ্ছে না। দাঁড়িয়ে রান্নাঘরে কাজ করতে যাচ্ছি, কাজ করতে পারছি না, পা ঝিমঝিম করে উঠছে। এ ধরনের পরিস্থিতি যদি দেখা যায় সেক্ষেত্রেও আমরা আসলে অপারেশনের কথা আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকলের অনুযায়ী আমরা চিন্তা করে থাকি। অর্থাৎ যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল হয়ে যায় তখনই আমরা বলছি যে অপারেশন। কনজারভেটিভ ট্রিটমেন্ট বলতে আমরা অপারেশন ছাড়া যে চিকিৎসাগুলো সবগুলোই আমরা বলছি কনজারভেটিভ ট্রিটমেন্ট। এবং উনি কিছু উল্লেখযোগ্য দিক বলেছেন যে প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ যদি না থাকে বা মলদ্বারের চারপাশে যদি ঝিঝি লাগে একজন পিএলআইডি রোগীর, তখন আসলে অপারেশন ছাড়া, তারপরে ফুড ড্রপ যদি চলে আসে তখন অপারেশন ছাড়া আসলে অন্য চিকিৎসা হবে না, তখন অপারেশন মাস্ট হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ ৩ নম্বরের এই প্রশ্ন যে কি ধরনের পিএলআইডি সার্জারি করা হয়? অর্থাৎ আপনারা যখন আপনাদের অপারেশন করতে হবেই, সেই ক্ষেত্রে কি ধরনের অপশন আছে পিএলআইডি সার্জারির? অর্থাৎ আপনারা চেম্বারে এসে প্রায়ই বলেন যে স্যার এটা এন্ডোস্কোপিক হবে না, মাইক্রোস্কোপিক হবে না, ওপেন হবে। এই ধরনের বিভিন্ন ধরনের অপারেশন আসলে আমরা জানি যে আছে, সেই টাইপগুলো সম্বন্ধে আমরা জানব। ধন্যবাদ। এটা আসলে একটা অত্যন্ত প্র্যাকটিক্যাল বাস্তবমুখী প্রশ্ন। মূল যে বিষয়টা ১ম এ সার্জন হিসেবে আমাদেরকে দেখতে হয় সেটা হচ্ছে যে পিএলআইডি অর্থাৎ এই যে জেলি সরে যাওয়া কিংবা মাংস বেড়ে যাওয়া কিংবা ডিস্ক প্রোলাপস হয়ে যাওয়া, এটার সাথে আমাদেরকে ১ম যে বিষয়টা দেখে নিতে হয় সেটা হচ্ছে যে কোনো ইনস্টেবিলিটি অর্থাৎ মেরুদণ্ডের হাড়ের কোনো অস্থিতিশীলতা আছে কিনা। যদি অস্থিতিশীলতা না থাকে তাহলে এক ধরনের চিকিৎসা। আর যদি অস্থিতিশীল হয়ে যায়, হাড় যদি নড়বড়ে হয়ে যায় ডিস্ক প্রোলাপসের সাথে, তাহলে তখন হচ্ছে চিকিৎসা ধরনটা, সার্জারির ধরনটা ভিন্ন। আমরা যদি ২ ভাগে ভাগ করি, একটা হচ্ছে পিএলআইডির সাথে ইনস্টেবিলিটি অর্থাৎ অস্থিতিশীলতা, আর পিএলআইডি অস্থিতিশীলতা ছাড়া। সাধারণভাবে অধিকাংশ রোগীই স্টেবল অর্থাৎ অস্থিতিশীল অবস্থায় আসেন না। সেসব ক্ষেত্রে আমাদের দেশের এখন আধুনিক সকল চিকিৎসাই আসলে প্রযোজ্য বা পাওয়া যায় বা করা যায় বা হয়। একটা স্ট্যান্ডার্ড চিকিৎসা বহুদিন ধরে প্রচলিত, সেটা হচ্ছে ওপেন সার্জারি। এর পরবর্তীতে এটার অনেক উন্নতি এসছে। আমরা মিনি ওপেন সার্জারি করতে পারি, আমরা মাইক্রোস্কোপিক সার্জারি করতে পারি এবং ইদানিং এন্ডোস্কোপিক সার্জারি এটাও আমাদের পক্ষে করা সম্ভব। এবং এই এন্ডোস্কোপির মধ্যেও আবার বহু রকমের আছে, সেগুলো আসলে আমাদের দেশে করা সম্ভব। তো সর্ব অবস্থায় আমি যেটা বলব সর্বশেষে সেটা হচ্ছে যে পিএলআইডি সাথে যদি স্থিতিশীল মেরুদণ্ডের হাড়গুলো থাকে সেক্ষেত্রে যেকোনো আধুনিক চিকিৎসায় বাংলাদেশে এখন অ্যাভেইলেবল। আর যদি অস্থিতিশীল হয় অর্থাৎ ডিস্ক প্রোলাপসও আছে, সাথে হাড়ও নড়বড় করছে, সেক্ষেত্রে আসলে সার্জারির যেই টেকনিক সেটা ভিন্ন। সেক্ষেত্রে আমরা শুধু ডিস্কেক্টমি করলে আমাদের হয় না। হাড়টা যেটা অস্থিতিশীল তাকে স্থিতিশীলতা তে নিয়ে আসতে হয়। সেটার জন্য সাধারণত ডিস্ক সরিয়ে দেওয়ার সাথে স্টেবিলাইজেশনের একটা বিষয় আছে। সেটা বিবেচনায় রেখে আসলে আমাদেরকে অপারেশনের প্ল্যানটা দিতে হয়। খুবই সুন্দর। আপনারা বুঝলেন যে অস্থিতিশীল যদি হাড় থাকে, অর্থাৎ যদি হাড় যদি নড়বড়ে থাকে, হাড় যদি ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, যেটাকে আমরা বলি স্পন্ডাইলোলিস্থেসিস, অর্থাৎ হাড় সরে গেছে, মেরুদণ্ডের হাড় একটার উপর আরেকটা স্লিপ খেয়ে সামনে বা পেছনে গেছে, তখন কিন্তু উনি বললেন যে ফিক্সেশন করতে হয় বা স্ট্যাবিলাইজ করতে হয় বা রড স্ক্রু দিয়ে বা যে ডিস্কটা নষ্ট হয়ে গেছে সেই ডিস্কটা সরিয়ে দিয়ে আর্টিফিশিয়াল একটা ডিস্ক বসিয়ে দেওয়া হয়। এটা খুব ভালো এবং এই সার্জারি করলে আমরা দেখেছি এটার ফল খুবই ভালো। আবার শুধু ফল খুবই ভালোর জন্য আমরা করি তা নয় কিন্তু। আমরা কখনোই একজন মানুষকে স্টেবিলাইজ করব না যদি তার প্রয়োজন না হয়। যাদের স্টেবিলাইজ প্রয়োজন আছে, অর্থাৎ হাড় যদি অস্থিতিশীল থাকে বা নড়বড়ে থাকে বা সরে যাওয়া থাকে বা ডিসপ্লেসমেন্ট থাকে, তাদের যদি নরমাল অপারেশন করা হয়, সর্বনাশ। তার কষ্টের কোনো সীমা থাকবে না। অতএব যে রোগীর যে অপারেশন প্রযোজ্য সেটাই করতে হবে। শুধু রোগীর চয়েসের উপর বা খরচ কমানোর জন্য অন্য অপশনে যাওয়ার কোনো সুযোগই নেই। যার আমরা জানি যে স্টেবিলাইজ করতে খরচ অনেক বেশি লাগে। নরমাল অপারেশন করতে যাই খরচ হোক, এর ৩ গুণ প্রায় খরচ লাগে যদি আপনি স্টেবিলাইজ করতে হয়। এবং এটা আমাদের ডিসিশনের উপর নির্ভর করে, এটা রোগীর ডিসিশনের উপরে নির্ভর করছে না। কিন্তু আরেকটা বিষয় আমি জানতে চাইবো ওনার কাছে যে উনি যে অপারেশনগুলো করেন এবং আমরা জানি যে উনি একজন খুবই এক্সপার্ট স্পাইন সার্জন এবং আমাদের যারা রোগী আছেন তারা অনেকেই ওনাকে চেনেন।
কারণ ওনার মাধ্যমে আমরা সেই অপারেশনগুলো করেছি, অনেক অপারেশন। আ আমি যেটা দেখেছি যে উনি যে যখন সার্জারি পরবর্তীতে যে রোগীগুলো, এগুলোর রেজাল্ট এত ভালো যে জাস্ট ১ দিন পরেই রোগী চলে যায় বাড়িতে। তো এই যে ১ দিন পরে রোগীতে চলে যায়, এটাকে উনি যেভাবে দেখছেন সেই বিষয়টা আপনাদের একটু জানাচ্ছি। ধন্যবাদ। আসলে অপারেশন রোগীকে ভালো করার জন্যই আসলে করা হয় এবং সমগ্র পৃথিবীতেই পৃথিবীর সকল উন্নত বিশ্বে নতুন পদ্ধতির মাধ্যমে করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে রোগীকে দ্রুত বাড়িতে পাঠানো এবং রোগীকে দ্রুত তার পূর্ববর্তী কাজে ফিরিয়ে নিয়ে যাওয়া। সে কারণে আসলে আ নির্ভর করে যে আপনি কিভাবে সার্জারিটা করলেন এবং রোগীর যেই স্বাভাবিক আ পরিস্থিতিতে তার যেই কোমরের যেই অংশে অপারেশন করা হয় সেখানে যেই মাংস এবং সেখানে যেই পেশিগুলো থাকে সেগুলোকে কতটুকু সম্মান জানিয়ে ক্ষতি না করে আপনি আসলে অপারেশন করলেন তার উপরে আসলে রোগীর আউটকাম অথবা রোগীর বাড়িতে ফিরে যাওয়াটা নির্ভর করে। তো আমরা আমাদের আ প্র্যাকটিসে আমরা সর্বোচ্চ এবং সর্বাধুনিক পদ্ধতিতে অপারেশন করতে পারার কারণেই আসলে রোগীরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে তাদের ঘরে ফিরে যাওয়া থেকে শুরু করে পূর্ববর্তী যেই কাজ সে করতেন সেই কাজে ফিরে যাওয়া সম্ভব হয়। তো এই কারণে আসলে রোগীদের দিক থেকে যদি আমি বলতে হবে যে রোগীদের উচিত আ এমন পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাতে সে দ্রুত তার আ ঘরে ফিরতে পারে এবং পূর্ববর্তী কাজে ফিরে যেতে পারে। সুন্দরভাবে আমরা কথা বলছি এবং আমাদের সামনে যে সার্জন আছেন ডক্টর নাজমুস সাকিব, উনি হচ্ছেন একজন অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডিপার্টমেন্টাল হেড অব স্পাইন সার্জারি বিভাগ, কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল। তো তার কাছে আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে সার্জারি যে উনি করছেন, এটা সাকসেস রেট কেমন? অর্থাৎ PLID যে রোগী যারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে অপারেশনের পরে ভালো হয় না, আবার আগের চাইতে ব্যথা বেড়ে যায়, নড়তে পারেন না, চড়তে পারেন না, স্বাভাবিক জীবনে যেতে চান না, পারেন না। এটা কি আসলেই সত্য কিনা? এবং অপারেশনের সফলতার হার তার দৃষ্টিতে তার যে কেসগুলো করছেন সেটার হার কতটুকু? বা আমরা যদি ডাটা বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বিশ্বের প্রেক্ষাপটে সার্জারির সাকসেস রেট কত? এই ৩ টি বিষয় ওনার কাছে জানতে চাইব। প্রথমত ওনার রোগীদের ক্ষেত্রে, দ্বিতীয়ত বাংলাদেশের সমস্ত PLID অপারেশনের ক্ষেত্রে এবং তৃতীয়ত ওয়ার্লড ওয়াইড। ওনার কাছে জানতে চাইব যে সার্জারির সফলতার হার কত এবং ভবিষ্যতে অর্থাৎ আবার ব্যথা বেড়ে যাওয়ার বা আবার ব্যথা ফিরে আসার ঝুঁকি আছে কিনা? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এটার উপরে আমাদের আ রোগীদের আত্মবিশ্বাস এবং আ তার সাথে ভালো হওয়ার যে বিষয়টা এটা অত্যন্ত পারস্পরিক নির্ভরশীল। আমাদের গত ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা বলে আমার ক্ষেত্রে আ সাকসেস রেট 99.5% এরও বেশি। আলহামদুলিল্লাহ। আ মূলত যে অসুবিধাগুলো রোগীরা ফেস করেন অপারেশনের পরবর্তীতে সেটা হচ্ছে ১ নম্বর হচ্ছে ইনফেকশন, ২ নম্বর হচ্ছে রিকারেন্স অর্থাৎ আবার পুনরায় হওয়া। আর ৩ নম্বর হচ্ছে যে অপারেশন যেই কারণে করা ব্যথার উপশম হওয়া সেটা না হওয়া। এই ৩ টা মূলত কমপ্লিকেশন নিয়ে আসলে রোগীরা পরবর্তীতে আমাদের বইপত্র বলেন কিংবা গবেষণা প্রবন্ধ বলেন এই বিষয়গুলোকে আসলে হাইলাইট করা হয়। এখানে ১ নম্বর যে বিষয় ইনফেকশন, এই বিষয়টা নির্ভর করে আপনি কোথায় অপারেশন করলেন এবং অপারেশন করার সময় অপারেশন থিয়েটারের পরিবেশটা আমরা মেইনটেইন করতে পারলাম কিনা বা করা হলো কিনা সেটা একটা বড় বিষয়। সাধারণত উন্নত সেন্টারগুলোতে ইনফেকশন কন্ট্রোল মেকানিজম থাকার কারণে ইনফেকশনের বিষয়গুলো হয় না। এটা হলো ১। দ্বিতীয় বিষয় হচ্ছে রোগীর নিজস্ব কিছু অসুবিধা যেমন কেউ যদি সিগারেট স্মোকার হন, কেউ যদি ডায়াবেটিক পেশেন্ট হন, কিডনি পেশেন্ট হন কিংবা যদি এরকম হয় যে তার ওজন অনেক বেশি, এসব ক্ষেত্রে আসলে এ ধরনের অপারেশনের ফেইলিউর একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে যে আম এটার এই অপারেশন করার পরে আবার হয় কিনা? হ্যাঁ, অপারেশন করার পরে আবার হতে পারে। আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ অনুযায়ী এটা 0.3 to 0.7% বা কোনো ক্ষেত্রে 3% পর্যন্ত বলা হয়। আমাদের যদি আ আমাদের আমাদের রেকর্ড যদি আমরা দেখি, হ্যাঁ, এটাও less than 1% মেবি 0.5% এর
ক্ষেত্রে হয়তো আমরা বলব যে হ্যাঁ হয়েছে। আ সেইটা কিন্তু আবার ম্যানেজেবল। এটা ভালো করা সম্ভব। আর ৩য় যে বিষয়টা সেটা হচ্ছে যে আম আমরা অপারেশন করার পরে রোগীরা তার পূর্ববর্তী কার্যক্রমে ফিরে যেতে পারেন কিনা? হ্যাঁ, আমরা বলি ওডিআই স্কোর অর্থাৎ হচ্ছে আপনি কতখানি ইমপ্রুভমেন্ট আগের তুলনায় হলেন। এটাও মোর দ্যান 97-99% তো আপনি যে পূর্বাবস্থায় থাকেন সেটার অলমোস্ট নিয়ার টু 97% to 99% পর্যন্ত আপনি আসলে রিকভারি করতে পারেন বা করেন। এতে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নাই। এবং স্বাভাবিক কার্যক্রমেও আপনি ফেরত যেতে পারেন। আ সবকিছুই সম্ভব যদি আপনি প্রপার সার্জিক্যাল টেকনিকটা সিলেক্ট করতে পারেন বা সেভাবে যদি আপনি অপারেশন করেন। খুবই আশার বাণী যে 99.5% ক্ষেত্রেই আসলে আর সমস্যাগুলো হয় না এবং আপনি একটা নির্দিষ্ট সময়ের পর আবার স্বাভাবিক জীবনে যেতে পারেন এবং এটারও পার্সেন্টেজ অনেক বেশি। এবং ওয়ার্ল্ড ওয়াইড যে গবেষণা বলছে সেখানে 2-3%, হ্যাঁ? 2-3% কিন্তু রিকারেন্স হতে পারে। 2.3% রিকারেন্স হতে পারে। আবার পিএলআইডি হতে পারে। কিচ্ছু করার তো নেই। আমাদের তো হাত নেই। আমাদের হাত নেই কিন্তু আপনাদের হাত আছে। যদি আপনারা অনিয়ম করেন, স্বাভাবিক মানে শরীরের ওজন যদি বৃদ্ধি করেন, যদি আপনারা ভুলভাবে ওজন তোলেন, আপনার পেশাগত সংশোধন যদি না করেন, সেক্ষেত্রে আপনার আবারও কিন্তু পিএলআইডি হতে পারে এবং হয়তো সেটা একই লেভেলেও হতে পারে বা পরের লেভেলেও হতে পারে। তো পরের প্রশ্ন আমরা জানবো যে খুব ছোট্ট একটা প্রশ্ন করব। ৫ নম্বর প্রশ্ন আমাদের, সার্জারির আগে কতদিন অন্যান্য চিকিৎসা বা কনজারভেটিভ ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে? অর্থাৎ সার্জারি করার আগে একজন রোগী যে অন্যান্য চিকিৎসা, সেটা হোক ইনজেকশন থেরাপি, হোক ফিজিওথেরাপি, হোক হোম ট্রিটমেন্ট, এগুলো কতদিন সময় অপেক্ষা করবে? অনেক রোগী আমাদেরকে বলেন যে আমরা মানে অপারেশন না করলে সমস্যা আছে কিনা? অর্থাৎ দেখা যাচ্ছে আমরা বললাম অপারেশন লাগবে, তিনি বললেন, প্রশ্নই করে ফেললেন যে, "স্যার, আমি যদি অপারেশনটা দেরি করি ৬ মাস, তাহলে কোনো সমস্যা আছে কিনা?" সেটাই আমরা জানবো তার কাছে। আ এটা অত্যন্ত আ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমরা আসলে কতদিন অপেক্ষা করতে পারি। এখানে ১ম যে বিষয়টা বোঝার বিষয় সেটা হচ্ছে যে স্নায়ু আ অত্যন্ত সংবেদনশীল। খুবই সেনসিটিভ একটা অর্গান যার কারণে আমরা যদি দেখি যে তার স্নায়বিক দৌর্বল্য, প্রস্রাব পায়খানার সমস্যা কিংবা পায়ের আঙ্গুল বা পায়ের শক্তি কমে যাওয়া এই বিষয়গুলো থাকে, আমরা তাকে দেরি করার কোনো সুযোগই দেই না বা দেওয়ার সুযোগও নেই। এটা হলো ১ নম্বর। ২য় যে বিষয়টা হচ্ছে যে যার এই ধরনের অসুবিধাগুলো নেই, যার স্নায়ু দৌর্বল্য নেই কিন্তু ব্যথা আছে, কোমর ব্যথা, পায়ে ব্যথা, সেক্ষেত্রে আসলে কনজারভেটিভ যেই চিকিৎসা, অপারেশন ব্যতীত অন্য যেই চিকিৎসাগুলো আছে সেগুলো তারা নিতে পারেন। অধিকাংশ ক্ষেত্রেই আমরা নিম্নে ৬ সপ্তাহ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত আ এগুলো নেওয়ার ব্যাপারে অ্যাডভাইস করে থাকি এবং যদি তার সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয় তাহলে তার কোনো অপারেশনের কোনো প্রয়োজন তা আসলে নেই। সুন্দরভাবে আমরা জেনে গেলাম যে ৬ সপ্তাহ মানে ১.৫ মাস আপনি অপেক্ষা করতে পারেন নার্ভের উপর। বেশিদিন চাপ রাখাটা আসলে ঠিক নয়। যে কোনো একটা নার্ভ যেহেতু খুবই সেনসিটিভ, সেই নার্ভের উপর আপনি দীর্ঘদিন ৬ মাস, ১ বছর কিভাবে চাপ দিয়ে রাখবেন? আমরা অনেক সময় যেটা করি, একটা জায়গায় দীর্ঘ সময় বসে থাকলে বা অনেক গ্রামে যেমন বাইসাইকেলের উপরে বসে থাকলে বা বাইসাইকেলের পেছনে যখন আরেকজন বসে, তখন কি হয়? পাটা ঝিঁঝি লেগে যায় না? এই পা ঝিঁঝি লাগার কারণটা কি? পা ঝিঁঝি লাগার কারণই হচ্ছে নার্ভটা চাপ খেয়েছে। তো একটা নার্ভ যদি চাপ খেয়ে থাকে, সেই নার্ভ চাপটা আপনি কতদিন রাখবেন? এটা কি ৬ মাস, ১ বছর রাখাটা যুক্তিসঙ্গত? আসলে নার্ভ যদি চাপ খেয়ে থাকে, আইডিয়াল প্র্যাকটিস হলো উনি যেটা বললেন যে ১.৫ মাস, ৬ সপ্তাহ। এটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ৬ সপ্তাহ পর্যন্ত আপনি কনজারভেটিভ ট্রিটমেন্ট করেন। এটা যদি ফেইল হয়, এবং এটা বই পুস্তকেরই ভাষা, আমাদের ভাষা না। ৬ সপ্তাহ পরে যদি ফেইল হয়, তাহলে সার্জারি করতে হবে। সার্জারি করার এটা একটা পয়েন্ট। সার্জারি করার জন্য আরও পয়েন্ট আমরা বলেছি ইতিপূর্বে। তবে এটা একটা পয়েন্ট। সুতরাং আমরা জানলাম যে ৬ সপ্তাহ সময় কনজারভেটিভ ট্রিটমেন্টগুলো নিতে পারে। এর বেশিও কি দিতে পারে? ৬ থেকে ১২ সপ্তাহ এটা সেফ টাইম। এর পরবর্তীতে আসলে স্নায়ুগুলো পার্মানেন্টলি ড্যামেজ হওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়ে যায় এবং এই স্নায়ুর ড্যামেজগুলো হচ্ছে ইরিভার্সিবল অর্থাৎ পুনরায় তৈরি হওয়ার মতো নয়, অর্থাৎ পার্মানেন্ট, স্থায়ী। এই স্থায়ী কোনো ড্যামেজ হয়ে গেলে সেটা কিন্তু আসলে রিকভার করা খুবই কঠিন বা অসম্ভবের মতোই। যার কারণে আমাদের লক্ষ্যই থাকে যে কোনো স্থায়ী সমস্যা যেন তৈরি না হয়।
অস্থায়ী বা এটাকে আবার রিকভার করার মতো পরিস্থিতির মধ্যেই আসলে অপারেশনের সিদ্ধান্তে যেতে হয়, যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়। সুতরাং নার্ভ যদি ড্যামেজ হয়ে যায়, সেটা যেহেতু ইরিভার্সিবল, বেশি দিন দেরি করা যাবে না। পরের প্রশ্ন, ৬ নম্বর প্রশ্ন হচ্ছে যে সার্জারির পরে, অপারেশনের পরে কতদিন বিশ্রাম নিতে হয়? বা কতদিন পরে স্বাভাবিক জীবনে চলে যেতে পারবে? মানে স্বাভাবিক কাজকর্ম করতে পারবে, স্বাভাবিক নামাজ পড়তে পারবে, অফিসে যেতে পারবে এবং পেশাগতভাবে যদি বলি যারা দিনমজুর, তারা তাদের কাজগুলো কতদিন পরে শুরু করতে পারবে? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা রোগী আসলে এই ব্যাপারে অত্যন্ত আ চিন্তিত থাকেন যে তিনি আবার কবে স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক কাজে ফিরতে পারবেন। উত্তর হচ্ছে যে এ ধরনের আমরা যে টেকনিকগুলো এপ্লাই করি সর্বাধুনিক পদ্ধতিতে রোগীরা পরের দিনই বাসায় চলে যেতে পারে। এতে কোনো অসুবিধা হয় না। উনি যে কাজকর্ম করতেন বা করেন অফিসিয়াল কাজকর্ম সাধারণত ১ সপ্তাহ পর থেকেই উনি সে ধরনের কাজকর্ম স্বাভাবিক যেগুলো সেগুলো শুরু করতে পারেন। আর হচ্ছে আম কারো যদি বিদেশে যাওয়ার প্রয়োজন হয় বা এরকম কোনো বিষয় যদি থাকে যে ফ্লাই করতে হবে, সেটাও আসলে ৩ দিন ৪ দিনের মাথায় করা সম্ভব, কোনো অসুবিধা নেই। আর যারা ভারী কাজ করেন তাদের ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করি। যেহেতু অপারেশনে এই ধরনের অপারেশনে যেই জায়গাটায় ডিস্কটা প্রোলাপস হয়ে থাকে সেই জায়গাটা আমরা কেটে ছেঁটে বের করে নিয়ে আসি। ওই জায়গাটা পূরণ হওয়ার জন্য একটা সময় প্রয়োজন হয়। সেই সময়টা পর্যন্ত আসলে আমরা কিছু রেস্ট্রিকশন দেই। সাধারণত আম ফরওয়ার্ড বেন্ডিং, সামনে ঝোঁকা বা নিচে বসা এসব ক্ষেত্রে এসব বিবেচনায় নিম্নে ৩ মাসের জন্য আমরা বলি যে এই ধরনের কাজগুলো এভয়েড করার জন্য, যেন যে জায়গায় অপারেশন করা হয়েছে ওই জায়গাতে কোনো আ অস্বাভাবিক চাপের সৃষ্টি না হয় এবং সার্জারি যেন ফেইল না হয়। সুতরাং আমরা জানলাম যে ৩ মাস পর আপনি স্বাভাবিক জীবনে যেতে পারেন এবং ৩ মাস পর্যন্ত কোমরের আমরা একটা স্পেশাল একটা ডিভাইস বা বেল্ট এটা দিয়ে রাখি আপনাদের ভাষায়। তো টেইলরড ব্রেস বলা হয় সেটা, যেটাকে অপারেশনের পরে ৩ মাস পর্যন্ত রাখতে হয়। ৩ মাস পর স্বাভাবিক সব কাজই করতে পারবেন। তবে এটাই মনে রাখা উচিত যে কিছু জিনিস তো রেস্ট্রিক্টেড থাকবে। একজন সুস্থ মানুষের জন্যেও যা, একজন পিএলআইডি সার্জারির রোগীর অপারেশনের পরেও তাই। সেটা কি? যেমন সঠিকভাবে ওজন তোলা। এটা আমার জন্যেও যা, অপারেশনের পরে আপনার জন্যেও তাই। এই সকল জিনিস মেনে চললে আর কোনো সমস্যা হয় না। আপনি স্বাভাবিক কাজই করতে পারবেন। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অপারেশনের জন্য, অপারেশন করতে গেলে কি, কি রিস্ক আছে? প্রায়শই আমাদের রোগীদের কাছে শুনতে হয়। তারা অনেক ধরনের মিথ বা ভুল ধারণা নিয়ে থাকেন যে অপারেশন করে আমার নার্ভ ড্যামেজ হয়ে যাবে বা নার্ভ কেটে ফেলবে বা হাড় বেশি কেটে ফেলবে। আমি আগের মতো জীবনে ফিরতে পারবো না। মেরুদণ্ডটা দুর্বল হয়ে যাবে বা কিডনি সমস্যা হবে। এরকম অনেক কথা আসলে রোগীরাই আমাদেরকে বলেন বলে আমি বলছি। তো অপারেশনে কি, কি রিস্ক আছে? কি আসলেই নার্ভ কেটে যায় কিনা? এটা জানতে চাই এবার। অত্যন্ত সংবেদনশীল প্রশ্ন। আসলে এটা অত্যন্ত সংবেদনশীল বিষয়ও। আ বস্তুতপক্ষে একজন অভিজ্ঞ সার্জনের হাতে আ রোগী নিরাপদ। এটা আপনাকে আসলে বুঝতে হবে। আপনি যত অভিজ্ঞ লোকের কাছে আসলে সার্জারি করাবেন, আপনার আউটকাম আসলে তত ভালোই হবে। এটাই স্বাভাবিক। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আম একজন প্রশিক্ষিত লোকের হাতে, প্রপারলি ট্রেইনড লোকের সার্জনের কাছে অপারেশন ডেফিনিটলি রোগীর জন্য সেফ। এমনি কি কমপ্লিকেশন হয় যে প্রশ্নটা ছিল সেটা তো আমরা আগেই বলেছি যে ইনফেকশন একটা বড় বিষয়। ডিসকাইটিস বলা হয় বা স্পন্ডাইলোডিসকাইটিস বলা হয়। এটি একটি বড় বিষয় যেটার সাথে আসলে রোগীর নিজের স্বাস্থ্য এবং রোগী যেখানে অপারেশন করলেন, যেই সেন্টারে অপারেশন করলেন সেখানকার পরিবেশ, এই ২ টা বিষয় অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। ২য় যে বিষয়টা সেটা হচ্ছে যে নার্ভ ড্যামেজ কিংবা আ নার্ভ ইনজুরি, সেটা একটা ইম্পোর্টেন্ট বিষয়। সেটাও আসলে নির্ভর করে যে আপনি কত উন্নত প্রযুক্তি অপারেশনের সময় আপনার সার্জন ব্যবহার করতে পারলেন। যত প্রযুক্তি ব্যবহার করা হয় সব প্রযুক্তি আসলে রোগীর স্নায়ুর সেফটি কিংবা আ এটাকে ভালো রাখার দিকে লক্ষ্য রেখে আসলে এই প্রযুক্তিগুলোকে ব্যবহার করা হয়। ৩য় যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের আ মাইনর ড্যামেজ হয়, ফ্লুইড কালেকশন হয়। সেটা আবার কিন্তু সময়ের সাথে, সাথে আ কিছু নিয়মকানুন মেনে চললে নিজে থেকে রিকভারি হয়ে যায়। তো ওভারঅল আসলে পিএলআইডি সার্জারি একজন অভিজ্ঞ সার্জনের হাতে এবং প্রপার আ যেই টেকনিক্যাল যেই ইকুইপমেন্টের যেই বিষয়গুলো আছে প্রপার সার্জিক্যাল হসপিটালে, এইটা অত্যন্ত সেফ একটা প্রসিডিউর। এটা আসলে আম যতটুকু ভীতি মানুষের আছে, আ অভিজ্ঞ সার্জন এবং
প্রপার হসপিটালে এই বিষয়টা একেবারেই প্রযোজ্য নয়। সুতরাং নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনা খুবই কম এবং ডাটা বলছে, রিসার্চ বলছে মাত্র 0.5% ক্ষেত্রে এটা হতে পারে। মানে ২০০ জনে ১ জনের নার্ভ ইনজুরি হয় বা হতে পারে। আসলে নার্ভ ইনজুরিটা হবে কেন? যদি এই অপারেশনটা আমরা চোখে দেখেই করি এবং নার্ভগুলো আপনাদের দৃষ্টিতে মনে হয় যে সুতার মতো। আসলে তা নয়। নার্ভগুলো কিন্তু বেশ ঠিক, মোটা। দেখে যখন অপারেশন করা হয় তখন নার্ভটা কাটবে কেন ভাই? নার্ভ কাটার কোনো আসলে এইরকম সম্ভাবনা খুবই নগণ্য, যেটা আমরা বললাম 0.5% মানে 1% ও নয়। পরের প্রশ্ন হচ্ছে যে সার্জারির পরে আগের মতো নামাজ, আগের মতো হাঁটাহাঁটি, একটু ব্যায়াম করা বা একটু জগিং করা, যারা জগিং করেন বা অনেকে আছেন জিমেও যান। আমরা আগেই বলেছি জিমেও যেতে পারবেন, শুধু ওজন তোলার কাজগুলো এবং কিছু ট্রিকি ব্যাপার আছে জিমের ব্যাপারে। এটা স্পেশালিস্টদের আমাদের সাজেশন ছাড়া জিম করা যাবে না। কিন্তু জিমের অনেক আইটেম করা যাবে, অনেক আইটেম করা যাবে না। তো সেগুলো আমরা শুনতে চাই যে আসলে সার্জারির পরে একজন মানুষ স্বাভাবিক জীবনে স্বাভাবিক ব্যায়াম করতে পারবে কিনা, নামাজ করতে পারবে কিনা, জিমে যেতে পারবে কিনা, জগিং করতে পারবে কিনা? ধন্যবাদ। আসলে উত্তর হচ্ছে হ্যাঁ, সবই পারবে। তবে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনি অপারেশনের পরের দিনই তা পারবেন না। এজন্য আমরা বলি যে অপারেশনের পরে রিহ্যাবিলিটেশন অর্থাৎ হচ্ছে তার পূর্ব মানুষের বা রোগীর তার পূর্বের স্বাভাবিক কার্যক্রমে ফেরত যাওয়া। সেটার জন্য আসলে আমরা আ কিছু পরামর্শ তো দিয়েই থাকি। আর উন্নত বিশ্বে পাইবেন আমাদের দেশেও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট এখন আছে, স্পাইন রিহ্যাব নিয়ে কাজ করেন। ইভেন তারাও আপনাকে আ হেল্প করতে পারে এবং আ ইভেন আপনি যদি ভারী কাজ করেন, মাঠের কাজ করেন, আপনি যদি খেলোয়াড় হন, আপনি যদি সাঁতারু হন, যেই প্রফেশনেরই আপনি হন না কেন, সে তার পূর্ববর্তী প্রফেশনে এ ধরনের অপারেশনের পরে অবশ্যই ফেরত যেতে পারে। পরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা অপারেশন করেছেন বা অপারেশন করতে চান তাদের প্রশ্ন যে অপারেশনের পরে যে কিছুদিন তো ব্যথা থাকেই, এই ব্যথাগুলো কিভাবে ম্যানেজ করব? এটা একটা আম আ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সকল অপারেশনের রোগীর ক্ষেত্রে এটা একটা কমন বিষয়। আপনার এ ধরনের অপারেশনের আসলে ব্যথার আসলে ২ টো অংশ। একটা হচ্ছে পায়ের ব্যথা, আরেকটা হচ্ছে কোমর ব্যথা। অপারেশনটা আসলে করা হয় কিন্তু পায়ের ব্যথা নির্মূল করার জন্য। কারণ যেসব রোগীর কোমরের ব্যথা বেশি, পায়ের ব্যথা কম, তাদেরকে আমরা কখনোই অপারেশন কথা বলি না। যার পায়ের ব্যথা বেশি, কোনোভাবেই উন্নতি হচ্ছে না, তাদেরকেই আসলে অপারেশনের কথা বলা হয় এবং আ ব্যথা পরবর্তীতে অপারেশনের পরে যে ব্যথাটা অনেক সময় রোগীরা নিয়ে আসেন সেটা হচ্ছে আসলে ব্যাক পেইন। তো এইটাকে আমরা সরাসরি অপারেশনের সাথে সম্পর্কিত ওভাবে আমরা বলি না। কারণ হচ্ছে যে ব্যাক পেইন আপনার অপারেশনের আগেও হতে পারে, অপারেশন করলেও হতে পারে। আপনি যদি সঠিকভাবে নিয়ম পালন করেন, আপনার কোমরের যে মাংসপেশিগুলো আছে তাকে সুস্থ সবল এবং সতেজ রাখেন, তাহলে অধিকাংশ ব্যথাই কিন্তু আপনার আ কখনোই আপনাকে কোনো সমস্যায় ফেলে না বা ফেলবেও না। তো পায়ের কোনো ব্যথা সাধারণত অপারেশনের পরে থাকে না। আর যেটুকু থাকে সেটা আসলে নার্ভ যে স্নায়ুর যে ড্যামেজ ছিল সেটা রিকভারি হওয়া পর্যন্ত কিছু রোগীর থাকে। সেটা আসলে সময়ের সাথে প্রপার নিয়মকানুনের মাধ্যমে ইমপ্রুভ করে যায়। আর কোমরের ব্যথার জন্য নিয়মকানুন, ব্যায়াম, ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টের সহায়তা নেওয়া এবং কখনো হয়তো কিছু ক্ষেত্রে আমরা আ সিম্পল লো ডোজে অনেক সময় প্যারাসিটামল জাতীয় ওষুধের কখনো প্রয়োজন হতে পারে বা হয়। আর এ ধরনের persistent ব্যাক পেইন অর্থাৎ অনেকদিন ধরে ব্যথা থেকে যাচ্ছে, এ ধরনের সিচুয়েশনে আসলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে রিউমাটোলজিক্যাল কোনো বিষয় তার আ আছে কিনা, থাকলে সেটা চিকিৎসা নিলে ওই ব্যথা চলে যায়। খুবই ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে পিএলআইডি রোগীদের অপারেশন বিষয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর নাজমুস সাকিব, যিনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডিপার্টমেন্টাল হেড অব স্পাইন সার্জারি ডিপার্টমেন্ট, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল। তার সঙ্গে আমরা আলাপ করে একটা জিনিস বুঝলাম যে অপারেশনের পরে আপনি যে পেইন, এই পেইন কিভাবে ম্যানেজ করবেন। আসলে অপারেশনের পরে পায়ের যেটা ঝিঁঝি, অবশ বা ব্যথা এগুলো থাকে না, কারণ আপনার নার্ভ তো বাই দিস টাইম ফ্রি হয়ে গেছে। কিন্তু কোমরে ব্যথা কিন্তু আপনার বেশিরভাগ ক্ষেত্রেই চলে যায়। আবার কোমরে ব্যথা আসতেও পারে। এমনকি আমাদেরও কোমরে ব্যথা হতে পারে। কারণ হচ্ছে যার কোমর আছে তার কোমরে ব্যথা আসবেই জীবনে, কখনো মানে মানে কোনো না কোনো সময় আসবেই। এবং এই কোমরের ব্যথার সাথে পিএলআইডির সম্পর্ক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নাই। যদি কোমরে ব্যথা থাকে এবং পায়ের দিকে সমস্যা যায়, তখন সেটা পিএলআইডি আমরা বলছি। আর অপারেশনের পরে পায়ের সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই চলে যাচ্ছি।
কিন্তু কোমরে ব্যথা অনেকেরই থাকে, যেটা ম্যানেজ করা খুবই সহজ। জাস্ট সিম্পল। আমরা যেটা বলছি যে ৩ মাস আপনি ব্রেস ব্যবহার করবেন বা বেল্ট ব্যবহার করবেন এবং রিহ্যাবিলিটেশন যে প্রোগ্রামগুলো আছে বা ফিজিওথেরাপি আছে বা স্বাভাবিক কাজকর্ম বা স্বাভাবিক নামাজ পড়া ৩ মাস পরে, ৩ মাসের আগে না। এগুলো মেইনটেইন করলেই আপনার হয়ে যায় এবং ওনার সঙ্গে আমি এর আগে আলাপ করেছিলাম। উনি জাপানে একটা ট্রেনিংয়ে গিয়েছিলেন এবং ওখানে খুব রেস্ট্রিক্টেড কিছু তারা উনি ব্যাপার খেয়াল করেছিলেন, যেটা আসলে আ ওপেন করা হয় না, কিছু গোপন ডেটা। সেখানে উনি কি দেখেছিলেন যে অপারেশনের পরে যে স্যাক্রোইলাইটিস হয় বা ব্যথা হয়, কোমরের ব্যথা। এক একটা মানে প্রায় পিএলআইডি রোগীর অপারেশনের পরেই দেখা যায় একটা মানে কোমরে ব্যথাটা থাকে। সেই ক্ষেত্রে কি করণীয় এবং কি ধরনের ব্যাপার উনি খেয়াল করেছিলেন জাপানে গিয়ে, সেটা একটু জেনে নেই। আর আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে উনি আসলে শুধু জাপান নয়, উনি আরও অনেক দেশই গিয়েছেন এবং সেখানে স্পেশাল স্পাইন সার্জারির উপর ট্রেনিং করেছেন। সেই দেশগুলোর মধ্যে ভারত তো অবশ্যই আছে, সিঙ্গাপুর আছে, আরও কোনো দেশ আছে, সেগুলো আমরা ওনার মুখেই শুনি এবং জাপানের গল্পটা একটু শুনি। ধন্যবাদ। আসলে ঘটনাচক্রে একটি প্রশ্ন চলেই আসলো। আম আম আমি যদি আ পিছে ফিরে তাকাই তাহলে আ আমি পৃথিবীর স্বনামধন্য যেসব বিশ্ববিদ্যালয়, হাসপাতালগুলো আছে ভারত থেকে শুরু করে আ থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স আম এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এসব বড়, বড় স্বনামধন্য চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ আ প্রযুক্তি ব্যবহারকারী সকল প্রতিষ্ঠানেই আল্লাহর রহমতে অপারেশন করা, অপারেশন দেখা, প্রশিক্ষণ নেওয়ার সুযোগ হয়েছে। তো যেই বিষয়গুলো আমরা আমাদের এই দেশে অনেক সময়ই আসলে দেখার সুযোগ হয় না, সেগুলো ডেফিনিটলি ওসব জায়গায় আমাদেরকে আরো অনেক আ বড় পরিসরে ম্যানেজ করার আ এবং অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হয়। অপারেশনের পরে মূলত আম যে ধরনের আ ম্যানেজেবল বা মাইনর কিছু অসুবিধাগুলো থাকে বা হয়, সকল ক্ষেত্রে পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রে, সকল দেশের ক্ষেত্রে বিষয়টা একই রকম। তো মূলত এ ধরনের অপারেশনের পরে রিহ্যাবিলিটেশন টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনাকে একজন ট্রেইনড লোকের কাছে আ আপনাকে কিছু ব্যায়াম প্রশিক্ষণগুলো নিয়ে নিতে হবে, যেগুলো আপনি রেগুলার করলে আপনি আসলে ভালো থাকবেন এবং আপনার ভবিষ্যতে স্বাভাবিক কার্যক্রমে, কাজকর্মে কোনো অসুবিধা হবে না। তো মূলত আ সার্জনরা যদিও কিছু ছা নিয়মকানুন বলেন, তারপরেও এর পরবর্তীতে একজন স্পাইন রিহ্যাব স্পেশালিস্টের সাথে আসলে যোগাযোগ করার সুযোগ থাকলে আপনার পক্ষে আ পূর্ণভাবেই আ আগের পূর্ববর্তী অবস্থায় ব্যথামুক্ত জীবনযাপন করার কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এবং সর্বশেষ প্রশ্ন, অনেকেই আমরা শুনে থাকি রোগীদের কাছে যে পিএলআইডি অপারেশন করার জন্য বিদেশে যাব কিনা? দেশের বাইরে যেমন ভারত আছে, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং অনেকেই আমাদের কাছে কিন্তু অপারেশন করে আসেনও। বিশেষ করে আমার কাছে তো প্রায়ই আসেন, আপনার কাছে আসে কিনা জানি না। অপারেশন করে আসেন ভারত বা থাইল্যান্ড থেকে বা সিঙ্গাপুর থেকে, একজন তো সেদিন আসলেন কানাডা থেকে। কি হয়েছে? অপারেশন করার পরবর্তী তার যে কমপ্লিকেশনগুলো সবারই সাধারণত হয়ে থাকে, সেরকম কিছু কমপ্লিকেশনগুলো নিয়ে আমাদের কাছে আসেন এবং কোনো ক্ষেত্রে বেশি সমস্যা নিয়েও আসেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর নাজমুল সাকিবের কাছে, যিনি যেহেতু দীর্ঘদিন যাবৎ এই স্পাইন সার্জারির সঙ্গে, স্পাইন সার্জারি শুধু পিএলআইডি সার্জারি নয়, বড়, বড় সার্জারিগুলো আছে। স্পাইনের মেরুদণ্ড যদি একদম বাঁকা হয়ে যায়, যেটা আমরা বলি স্কোলিওসিস। তো এই অপারেশনগুলো উনি করেন। একেকটা অপারেশন করতে প্রায় ১০ ঘন্টা, ১৫ ঘন্টা পর্যন্ত অপারেশন লাগে। এই যে লম্বা, লম্বা স্পাইনের সার্জারিগুলো করেন, তার অভিজ্ঞতার আলোকে আমি প্রশ্ন করতে চাই যে, আমাদের দেশের রোগীরা ভালো অপারেশন করার জন্য কি দেশের বাইরে যে যেতে চান, এটা কতটুকু যুক্তিসঙ্গত এই ২০২৫ সালের প্রেক্ষাপটে? ধন্যবাদ। আমরা গত স্বাধীনতার পর থেকে আজকে ৫০ বছরের আমাদের যে ইতিহাস এবং আমাদের যে প্রোগ্রেস, সেই হিসেবে বর্তমানে আমরা আমাদের দেশে আ বোথ অর্থোপেডিক সার্জারি এবং নিউরো সার্জারির যারা উন্নত বিশ্বে প্রশিক্ষণ নিয়েছেন, এরকম সংখ্যাটা একটা বেশ বড় সংখ্যক। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে এতটুকু নিশ্চিতভাবেই বলতে পারি, স্পাইন সার্জারি করার বা স্পাইনের যেই অসুবিধাগুলো বা যে রোগগুলো হয়,
মোর দেন 90% আমরা আমাদের বাংলাদেশে খুব সেফলি করতে পারি। এটার জন্য বিদেশ যাওয়ার আসলে কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। আ তো আমার দিক থেকে এতটুকুই হয়তো বলার থাকবে, সেটা হচ্ছে যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এবং যারা সার্জন চিকিৎসক আছেন তারা স্বতঃপ্রণোদিত হয়েই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসছেন এবং দেশের মানুষকে সেবা দিচ্ছেন এবং অত্যন্ত উচ্চমানের সেবা এবং স্ট্যান্ডার্ড চিকিৎসা আসলে দিচ্ছেন। আর কমপ্লিকেশন যেগুলো আসলে হয় আমাদের অভিজ্ঞ সার্জনদের কাছেও যেসব কমপ্লিকেশনগুলো আসে, এটা আসলে পৃথিবীর যেকোনো জায়গাতেই কমপ্লিকেশনের বিষয়টা কিন্তু আসলে সমান। আপনি যদি যুক্তরাষ্ট্রেও দেখেন সেখানেও যেমন কমপ্লিকেশন আছে, আমাদের দেশেও কমপ্লিকেশন আছে। আমাদের যেটা দেখতে হয় যে আসলে আপনার অপারেশনটা জুডিশিয়াস হয়েছে কিনা এবং সেফলি করার চেষ্টা করা হয়েছে কিনা। আমাদের দেশে এখন যেসব আ আ নতুন নবীন চিকিৎসক যারা বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন, কেউই বিশ্বমানে পিছিয়ে নেই। এবং আমাদের দেশে এখন প্রযুক্তি আ আমরা ২০ বছর আগেও যেখানে ছিলাম সেখান থেকে অনেক উন্নতি করে বর্তমান পর্যায়ে এসেছি এবং আধুনিক সকল আ অ্যামেনিটিস স্পাইন সার্জারির ক্ষেত্রে এখন বাংলাদেশে আ ঢাকা শহরে তো এভেইলেবল। আপনাকে আসলে উম বের করে নিতে হবে বা খুঁজে নিতে হবে যে সবকিছু কোথায় আ একসাথে আমরা পাচ্ছি। সেটা করতে পারলে ডেফিনিটলি আশা করা যায় যে স্পাইন সার্জারির রেজাল্ট, ফলাফল অত্যন্ত রোগীর জন্য অত্যন্ত চমকপ্রদ এবং অত্যন্ত ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সুতরাং আজকের আলোচনার যদি আমি সারসংক্ষেপ করতে চাই, আমাদের অতিথি ডক্টর নাজমুস সাকিব, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর অব স্পাইন সার্জারি, কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, পাশাপাশি একজন স্পাইন সার্জারি ডিপার্টমেন্টাল হেড। তার কাছে আলোচনা করে আমরা যেটা জানলাম যে পিএলআইডির জন্য সার্জারি একমাত্র অপশন কিনা। উনি বলেছেন যে নো, সার্জারি মাত্র 10-15% ক্ষেত্রে লাগে। বাকি যারা পিএলআইডি রোগী আছেন তারা অপারেশন ছাড়াই ভালো হয়ে যেতে পারেন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে পিএলআইডি সার্জারি কখন করা জরুরি? উনি বলেছেন যে যদি আপনার ১.৫ মাস বা ২ মাসের কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেইল হয়ে যায়, ভালো হচ্ছেন না, তখন অপারেশন করা। এছাড়া কডাইকুইনা সিনড্রোম, যেটাকে আমরা বলি মলদ্বারে চারপাশে ঝিঁঝি লাগা বা প্রস্রাবের কন্ট্রোল না থাকা, এ ধরনের ক্ষেত্র হলে অপারেশনটা খুব জরুরি হয়ে পড়ে। এবং ম্যাসিভ যদি আপনার ডিস্ক প্রলাপস থাকে রোড অ্যাক্সিডেন্টের কারণে বা গাছ থেকে পড়ে যাওয়ার কারণে, উপর থেকে পড়ে যাওয়ার কারণে, সেক্ষেত্রেও আমরা দেখা যাচ্ছে যে যেটা বুঝতেই পারছি যে আপনার সিরিয়াসের দিকে যেতে পারে। এখন নাই, কিন্তু সিরিয়াস যেকোনো সময় হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু অপারেশন খুবই জরুরি। অর্থাৎ এমআরআইতে যদি ডিস্ক প্রলাপস খুব ম্যাসিভ থাকে, বেশি থাকে। এরপরে আমরা জেনেছি যে কি ধরনের অপারেশন করা হয়। পিএলআইডির অপারেশনের ভ্যারাইটিসগুলো কি? এন্ডোস্কোপিক, মাইক্রোস্কোপিক বা মিনি সার্জারি বা ওপেন সার্জারি বা ল্যামিনেক্টমি বা আ অনলি ডিস্কেক্টমি বা ফিক্সেশন সার্জারি যেটাকে আমরা বলি, স্ট্যাবিলাইজেশন বলি। তো এই অপারেশনগুলো এরকম বিভিন্ন ধরনের পিএলআইডির অপারেশন করা হয়। এর পরের প্রশ্ন ছিল যে সাকসেস রেট কত? পিএলআইডি অপারেশনের সাকসেস রেট উনার পার্সোনাল যেগুলো বলেছেন যে 99.5% সাকসেস। অর্থাৎ ব্যথা ভালো হয়ে যায়, পিএলআইডি ভালো হয়ে যায় আর ফিরে আসে না আল্লাহর রহমতে। এবং পরের প্রশ্ন ছিল যে সার্জারি করার আগে একজন রোগীর কতদিন অপেক্ষা করা উচিত? উনি নিঃসংকোচে বলেছেন ২ থেকে ৩ মাস। কারণ নার্ভে বেশি দিন চাপ রাখলে সেটা ভালো নয়। নার্ভ পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। তো পিএলআইডির অপারেশনের আগে আপনি ২ থেকে ৩ মাস এরকম দেখতে পারেন। ৬ সপ্তাহ থেকে ১২ সপ্তাহের কথা বলেছেন যে ভালো হচ্ছেন কিনা। অর্থাৎ আপনার পায়ে ঝিঁঝি, অবশ, ব্যথা এগুলো যদি ভালো না হয় তাহলে আপনাকে অপারেশন করতেই হবে ৬ থেকে ১২ সপ্তাহ পরে। এরপরে আমরা জেনেছি যে সার্জারির পরে কতদিন সময় লাগে স্বাভাবিক জীবনে ফিরতে। এটাও বলা হয় যে খুবই দ্রুত। উনি বলেছেন যে আপনারা ১ দিন বা ২ দিন পরেই হসপিটাল থেকে চলে যেতে পারেন। এমনকি ১ সপ্তাহ পরে বিদেশেও যেতে পারেন। তবে হ্যাঁ, ৩ মাস থেকে মোটামুটি ৩ মাস সময় লাগে। ৩ মাস পরে আপনি আপনার স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারেন। সবকিছু তো একবারে হয় না। আপনি ক্রমান্বয়ে কাজগুলো অ বাড়াবেন। যেমন অপারেশনের ১ মাস পরে কিছু কাজ শুরু হয়ে যাবে আপনার। হাঁটাচলা করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন। ২ মাস পরে আরও পারবেন। ৩ মাস পরে আপনি মোটামুটি স্বাভাবিক জীবনে যেতে পারবেন। পরের প্রশ্ন ছিল পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে, যে সার্জারির পার্শ্ব প্রতিক্রিয়া বা নার্ভগুলো কেটে যায় কিনা? সেখানেও উনি বলেছেন যে না, আসলে 0.5% ক্ষেত্রে নার্ভ ইনজুরি হতে পারে। অর্থাৎ প্রতি ২০০ জন রোগীর ১ জন হতে পারে। তবুও সেটা ইন্টারন্যাশনাল একটা ডেটা।
বা এটাই রিসার্চ বলছে যে 0.5% ক্ষেত্রে নার্ভ ইনজুরি হতে পারে। আসলে নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনাটা খুবই, খুবই, খুবই কম। কারণ নার্ভগুলো খুবই মোটা এবং এগুলো দেখে, দেখেই কিন্তু সার্জারি করা হয়। ব্লাইন্ডলি তো সার্জারি করা হয় না যে আমি দেখলাম না, শুধু ভেতরে যন্ত্র ঢুকিয়ে দিলাম। ব্যাপারটা আসলে সেরকম নয়। পরের প্রশ্ন ছিল যে সার্জারির পরে আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা, ব্যায়াম এগুলো করতে পারবো কিনা? উনি বলেছেন, হ্যাঁ পারবেন। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন, ব্যায়াম করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। একটা নির্দিষ্ট সময়ের পরে। সেটা হচ্ছে ৩ মাস। মিনিমাম ৩ মাস। তবে আপনি স্বাভাবিকভাবে আস্তে, আস্তে সব কাজই করতে পারবেন। এবং ৯ নম্বর প্রশ্ন ছিল ওনার কাছে যে সার্জারির পরে যে ব্যথাগুলো হয়, সেই ব্যথাটা কিভাবে প্রতিরোধ করব? অর্থাৎ সার্জারির পরে যে ব্যথা একটু হতেই পারে এবং আমি ইন্টারেস্টিংলি দেখেছি উনি ব্যথার ওষুধ দেনই না সার্জারির পরে। কি দেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সেটা হলো জাস্ট প্যারাসিটামল। যখন অপারেশন করা রোগী, আমরা যেখানে অনেক কিছু দেই, সাপোজিটরি দেই, কিটোরোলাকে ইনজেকশন দেই। উনার অপারেশনের রোগীগুলোকে জাস্ট যেদিন সার্জারি হয় সেদিন থেকেই প্যারাসিটামল, স্রেফ প্যারাসিটামল ইনজেকশন দেন। এ ব্যাপারে আমার মনে হয় উনার সাথে একটু আলাপ করলে ভালো হয়। উনি কেন এরকমভাবে এত কনফিডেন্ট হলেন যে শুধু প্যারাসিটামল দিয়ে ভালো হয় কিভাবে? একটু শুনি উনার কাছে। সারা পৃথিবীতেই আসলে স্ট্যান্ডার্ড এ ধরনের অপারেশনের পরে প্যারাসিটামলটাই প্র্যাকটিস। আসলে আমাদেরকে মূল যে বিষয়টা বুঝতে হবে যে আমরা কতখানি কাটাছেঁড়া করে অপারেশনটা করলাম। আমরা যেহেতু অত্যন্ত আ মিনিমাম ইনজুরি করে বা অল্প কেটে অপারেশন করি, আ সে কারণে আসলে আমাদেরকে বড় ধরনের কোনো ব্যথানাশক ঔষধ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা হয় না। আমরা সাধারণ প্যারাসিটামলের উপরে ভর করেই অপারেশনের পরে ব্যথাকে কমিয়ে রাখতে পারি। অসুবিধা হয় না। আর আমরা জানি যে ব্যথার ওষুধ আমাদের কিডনির উপরও প্রভাব ফেলে। আর উনি যেটা প্যারাসিটামল ব্যবহার করেন সেটার কিন্তু কিডনির উপর প্রভাব অত্যন্ত নগণ্য বলতে গেলে নাই এবং নিরাপদ একটি ঔষধ হচ্ছে প্যারাসিটামল। সেই প্যারাসিটামল দিয়ে পেইন যদি কমে যায়, তাহলে তার প্রশ্নে ওঠে না মানে আরো মানে দামি, দামি বা অন্য কোনো পেইন কিলার ব্যবহার করার। আর অপারেশন যেহেতু খুবই উনি যেটা বলছেন যে টিস্যু রেসপেক্ট, সফট টিস্যু রেসপেক্ট। অর্থাৎ বেশি ঘাঁটাঘাঁটি করলে, ইনজুরি করলে টিস্যুগুলোকে, মাসলগুলোকে, লিগামেন্টগুলোকে তখন কিন্তু পেইন হয় প্রচুর। অপারেশনের পরের দিন প্রচুর ব্যথা হয়। যেহেতু হ্যান্ডলিংগুলো সফটলি করা হয় এবং রেসপেক্ট করা হয় টিস্যুকে, রোগীকে, সুতরাং ইনজুরি কম হয়, ব্যথা হয় না। এই কারণেই আসলে উনার প্যারাসিটামল দিয়ে উনি চিকিৎসাগুলো মানে ব্যথাগুলো কমিয়ে ফেলতে পারেন। উনার কাছে আমরা লাস্ট যেটা জেনেছি যেটা হচ্ছে যে একজন PLID রোগী হিসেবে বিদেশে যাবেন কিনা তার অপারেশন করার জন্য। আসলে একটা সময় ছিল যে বিদেশে ছাড়া উপায় ছিল না। কিন্তু বাংলাদেশ, এই সোনার দেশে এখন কত সার্জন নেবেন PLID অপারেশনের জন্য। সব এক্সপার্ট এবং শুধু তাই নয়, এখান থেকে শুধু MS ডিগ্রি করেই তারা আছেন তা নয়। তারা বিদেশে গিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গিয়ে ট্রেনিং করে এসছেন। যেটা আমরা শুনেছি উনি ১১ টা দেশে গিয়েছিলেন। ১১ টা দেশে গিয়ে এবং সেই ১১ টা দেশ কোনগুলো? সব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। কানাডা গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, সিঙ্গাপুর গিয়েছেন, মালয়েশিয়া গিয়েছিলেন তো। মালয়েশিয়া গিয়েছেন, থাইল্যান্ড গেছেন। যে থাইল্যান্ডকে বলা হয় মানে চিকিৎসা বিজ্ঞানের জন্য একটা আদর্শ জায়গা। সেখানে গিয়েছিলেন। সিঙ্গাপুরকে এরকম বলা হয়। সেখানে উনি ১ দিন ২ দিনের ট্রেনিং নহে, কখনো ৩ মাস, কখনো ১ বছর এত সুদীর্ঘ সময় দিয়ে উনি ট্রেনিংগুলো করেছেন বলেই আজকে ওনাকে আমরা পেয়েছি একজন এক্সপার্ট স্পাইন সার্জন হিসেবে। আমরা গর্বিত। আমাদের দেশ তাকে নিয়ে গর্ব করার মতো একটা ব্যাপার হয়ে গেছে এবং আমি নিঃসন্দেহে তাকে প্রেফার করি। ইনশাল্লাহ আপনাদেরও তার দ্বারা অনেক উপকার হবে ভবিষ্যতে। আমি আশা করছি এবং আপনারা যারা PLID রোগী আছেন তারা আজকের এই আমাদের আলোচনার থেকে অনেক তথ্যই পেয়ে যাবেন এবং PLID চিকিৎসার জন্য এটা একটা খুবই ভালো গাইডলাইন হিসেবে কাজ করবে। কারণ আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় PLID সম্বন্ধে ভালো আ কনটেন্ট বা ভালো আলোচনা বা খুব জ্ঞানগর্ভ আলোচনা বা বিজ্ঞানসম্মত আলোচনা খুব কমই হয়। সেই কারণেই আসলে আজকের এই আয়োজনটা করেছি। অনেক আ ব্যস্ত থাকেন প্রফেসর নাজমুস সাকিব। আ তাকে অনেক অনুরোধ করে আসলে এই অপারেশনের ঠিক পরে ওনাকে আমরা ধরেছি যে একটু আমাদের PLID রোগীদের সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো অনেক ধন্যবাদ ডক্টর নাজমুস সাকিবকে। আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। ডক্টর শাহ আলম ওনাকেও অত্যন্ত আ শ্রদ্ধা করে ধন্যবাদ।
আশা করি আপনাদের এই আলোচনা থেকে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিংবা কোনো প্রশ্ন যদি থেকে থাকে সেগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।